আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। সব রেকর্ড ভেঙে যশোরে মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রতীক্ষিত বৃষ্টির পূর্বাভাস। তাপপ্রবাহের মধ্যে চালু থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তি, খাপ খাইয়ে নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরামর্শ। তীব্র দাবদাহে ধান শুকিয়ে যাওয়ার সাথে বেড়েছে পোকার আক্রমণ। সম্পূরক সেচের কারণে উৎপাদন খরচ কয়েক গুণ বৃদ্ধি। এবং ফিলিস্তিনে 300 ছাত্রীকে 9 বিশ্ববিদ্যালয়ে পুনর্বৃত্তি দিচ্ছে বাংলাদেশ। চ্যানেল আই কার্যালয়ে আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। তাপ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে অস্ট্রেলিয়ায় ব্যতিক্রমী বাড়ি নির্মাণের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলমান তাপপ্রবাহের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে বিভিন্ন জেলায়। চালু থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, অসহ্য গরম আর বিদ্যুতের লোডশেডিংয়ে ভালো নেই তারা। অবকাঠামোর দিক দিয়ে যেসব প্রতিষ্ঠান পিছিয়ে রয়েছে সেগুলোতে পাঠদান খুবই কষ্টকর বলছেন শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, বিদ্যালয় ছুটি ঘোষণা সমস্যার সমাধান নয়। সবাইকে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ নিয়েছে অধিদপ্তর। মোস্তাম আলীর রিপোর্ট। তীব্র গরমের শুরু থেকেই যেসব অঞ্চলে তাপমাত্রা বেশি সেখানে বিদ্যালয় বন্ধের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সারা দেশেই মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। তবে বন্ধ ছিল সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাখুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যানিকেতন। শিক্ষার্থীদের স্কুল ব্যাগের সাথে বড় পানির বোতল আর হাত পাখা। শ্রেণীকক্ষে ফ্যান থাকলেও বিদ্যুতের যাওয়া আসার মধ্যে হাত পাখায় শীতল হওয়ার চেষ্টা। শিক্ষার্থীরা বলছেন, গরমে অতিষ্ঠ তারা। অতিরিক্ত গরমের মধ্য দিয়েও আমাদের প্রতিদিন ক্লাস করতে হয়, যেটি আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। স্কুল যদি সকালে শিফটে দেওয়া হতো তাহলে শিক্ষার্থীরা এই ক্লাস করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করত। স্যার, আমাদের প্রচন্ড রকম সমস্যা হয়, এখন প্রচন্ড রকম গরম এবং বিদ্যুৎ থাকে না, আমাদের ক্লাস করতে অনেক অসুবিধা হয়। মন্ত্রণালয়ের আদেশ আছে বলেই বাধ্য হয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানান শিক্ষকরা। অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে বা লোডশেডিং হওয়ার কারণে ক্লাস করাও বেশ একটু সমস্যা হচ্ছে। যেসব বিদ্যালয় অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে সেখানে শিক্ষার্থীদের সমস্যা আরও প্রকট। কক্সবাজারের রামুর রশিদনগরের পানিরছড়া SHD মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা বসছেন গাদাগাদি করে। ছাদের টিনের তাপে পড়াশোনায় মনোযোগ দেয়া কঠিন। এই তাপমাত্রায় স্কুল চলা আসলে খুবই কষ্টকর। গরমের মধ্যে ক্লাস করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমরা নিয়মিত স্কুলে আসছি। এখানে তীব্র গরম আর বিদ্যুৎ থাকে না বললেই চলে। স্কুলের অবকাঠামো তেমন ভালো না, আর এক বেঞ্চে 5 জন করে বসতে হয়। ঢাকায় স্কুল বন্ধের ঘোষণা থাকলেও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান হয়েছে। শিক্ষকরা বলছেন, প্রখর রোদ উপেক্ষা করে যারা এসেছেন শিক্ষা পাওয়া তাদের অধিকার। আমার দায়িত্ব হলো শিক্ষা মন্ত্রণালয়ের মহর্ষির নির্দেশনাটা পালন করা, সেটা আমি সবার আগে দেখি। এই যে সকালে যারা আসছে দ্বাদশ এবং দশম, এই যে ওরা কদিন পরে পরীক্ষায় বসবে, ওরাও কিন্তু কোভিড আক্রান্ত মানুষ, ওদের কিন্তু সিলেবাসগুলো আমরা শেষ করতে পারি নাই। দ্বাদশ এই জুনে 30 তারিখে পরীক্ষায় বসবে। আপনি চিন্তা করতে পারবেন না এদের নিয়ে। আমি তো বলছি মুখ খুলে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলবে যে আমরা কিভাবে বিপদে আছি ওদের নিয়ে।
কিছু এলাকার সমস্যার জন্য পুরো দেশের শিক্ষা কার্যক্রম বন্ধের পক্ষে নয় মন্ত্রণালয়, বলছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রবণতাটা সেটা বন্ধ করতে হবে আগে, যতটা সম্ভব আমাদের স্কুলগুলো খোলা রাখা। সিলেটে তো বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ময়মনসিংহ ঝড় বৃষ্টি হয়েছে, তো ওইখানে তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে আছে, যার জন্য সারা বাংলাদেশে একভাবে বন্ধ না করে আমরা এলাকা ভিত্তিক যাতে বন্ধ করা যায় সেই চিন্তা ভাবনা করছি। দুর্যোগের সময় শিক্ষা কার্যক্রম কোন প্রক্রিয়ায় চলবে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। তাপদাহের মধ্যে স্কুল বন্ধ রাখার বিষয়ে উচ্চ আদালতের আদেশ পৌঁছেনি বলে আপিল করেনি শিক্ষা মন্ত্রণালয়। আপিল করার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আদালতের সিদ্ধান্তে শ্রদ্ধাশীল তারা। নির্বাহী আদেশে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছে তা বলবৎ থাকবে। শিক্ষা ক্যালেন্ডার সমন্বয় করা হবে। শনিবারের পাশাপাশি প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে বলে জানান মন্ত্রী। এখন পর্যন্ত সে আদেশের কোনো কপি দাপ্তরিকভাবে আমরা সেটা অবগত হইনি, যেহেতু এটা গণমাধ্যমের প্রাপ্ত সংবাদ। আসলে সেই আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, যেহেতু এটা এখন পর্যন্ত আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত নই সুনির্দিষ্টভাবে, এবং সেখানে একজন আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যমে আপনারাই বলেছেন যে একটা বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় সমূহ বন্ধ করার জন্য একটা নির্দেশনা আছে, সেটা আমাদেরও সেই অতটুকুই জানা। তো এই বিষয়টি নিয়ে আমি আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথেও আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। সব রেকর্ড ভেঙে যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ বিস্তৃত হয়েছে সারা দেশে। বৃহস্পতিবার থেকে প্রতীক্ষিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে খুলনা ও রাজশাহীতে তাপপ্রবাহ কমতে কিছুটা সময় লাগবে। প্রচণ্ড গরমে নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আক্তার হোসেনের রিপোর্ট। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহে পড়েছে সারা দেশ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 60 বছরের মধ্যে সর্বোচ্চ। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বেশি হওয়ায় বাইরে বের হওয়া মানুষের অস্বস্তি ও ভোগান্তি ছিল বেশি। গরমটা আসলে এমন অসহনীয় পর্যায়ে চলে গেছে যে আসলে ছাতা পানি আসলে নিয়ে ক্যারি করেও সম্ভব হচ্ছে না, এত বেশি গরম। আসলে যাদের বাসায় এসি আছে তাদের হয়তো কিছুটা সময়ের জন্য শান্তি, কিন্তু আসলে বাইরে বেরোলে তো আসলে এসি নিয়ে তো চলা যায় না। একই তো গরম, তার উপরে প্রচুর পরিমাণ মাথা ব্যথা হচ্ছে গরমের কারণে আরও। তো তার জন্য ডাক্তার দেখাইতে আসছিলাম, আল্লাহ যাতে এটা তাড়াতাড়ি কমায় দেয়, সরকারও যাতে কোনো কারেন্টের যাওয়া আসার ইয়েটা যাতে কমায়। এখন তো চাকরি করতে হলে বাধ্য হয়ে বের হতে হবে, এটাই নিয়ম। বৃষ্টিটা সবাই কামনা করে, বৃষ্টিটা অত্যন্ত দরকার। অসহনীয় তাপমাত্রায় হিট স্ট্রোক এড়াতে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের শরীরের ভিতর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে, লবণ বেড়ে যাচ্ছে, তার ফলে আমরা দুর্বল হয়ে পড়ছি, অবসন্ন হয়ে পড়ছি, কোন সময় অজ্ঞান হয়ে পড়ছি এবং মৃত্যুর আশঙ্কা থেকে যাচ্ছে। সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমাদেরকে যে অযাচিত কারণে ঘর থেকে যদি না বের হই, আমরা যেন সুতির কাপড় পরিধান করি, ছাতা নিয়ে বের হই, ছায়ার দিকে চলাচল করি, পানি পান করি ঘন ঘন। আবহাওয়া অফিস বলছে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 2 তারিখ থেকে অথবা 1 তারিখ রাত থেকে ভোর রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে এই বৃষ্টিপাত হলে ওখানকার বাতাস ঠান্ডা হয়ে যাবে এবং ফলে এই যে তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটা কিছুটা কমে যাবে। মঙ্গলবার ঢাকায় তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি, সাতক্ষীরায় 42.2, মংলায় 42 ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রচণ্ড গরমেও বাসাবাড়িতে নারীদের রান্নার কাজ থেমেনি। রান্নাঘরের উত্তাপকে সঙ্গী করে কঠিন এই কাজটি প্রতিনিয়ত করছেন গৃহিণীরা। গরম থেকে বাঁচতে তারা বেছে নিয়েছেন নানান কৌশল। আলী আসগরের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা হিমু।
তীব্র তাপ প্রবাহের এ সময়ে গরম থেকে বাঁচতে নানাভাবেই বাইরের কাজ কমিয়েছেন নগরবাসী। কিন্তু এই গরমেও থেমে নেই ঘরবাড়িতে নারীর সাংসারিক কাজ। বাইরের তাপ প্রবাহের সাথে রান্নাঘরের আগুনের উত্তাপকে সঙ্গী করেই প্রতিদিনের রান্না করে যাচ্ছেন পরিবারের নারী সদস্যরা। রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। মানে কোনো রকম রান্না করে কতক্ষণে বের হবেও সেটাই চিন্তা আর কি। আর এখন তো কোনো ধরনের রিচ ফুড খাবার খাওয়া যাচ্ছে না, এখন রান্না ওই শাকসবজি এটাই খেতে হচ্ছে। রাজধানীর বাসাবাড়িগুলো ঘুরে দেখা যায় অনেকেই রান্নাঘরের কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছেন। কেউ কষ্ট কমাতে রাতে রান্না করছেন, কেউ বাদ দিয়েছেন মাছ মাংস রান্না করা, বেছে নিয়েছেন অল্প সময়ে রান্না করা যায় এমন শাকসবজি। একে তো মানে তাপের গরম, আর এক হচ্ছে যে চুলার গরম, দুইটা গরমই তো অনেক অবস্থা খারাপ। গরমের জন্য হচ্ছে আমরা ধরে নেই যেগুলো রিচ ফুড সেগুলো আমরা বাদ দিয়েছি। এত গরমে বেশি রান্না করা যাচ্ছে না, এজন্য সবজিটাই একটু বেশি করতে হচ্ছে। আর রান্না করতে ইচ্ছা হয় না, রান্নাঘরে যেতেই ইচ্ছা হয় না, গরমে কোনো কিছুই ভালো লাগে না। বিশেষজ্ঞরা বলছেন এই গরমে নারীদের নিজেদের সুস্থতার দিকে নজর দিতে হবে। সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে রান্না না করার পরামর্শ দিয়েছেন তারা। রান্নাটি সকাল 10টার আগে এবং বিকেল 5টার পরে করা উচিত। মানে সকাল 10টার আগে একই সাথে সকালের রান্না এবং দুপুরের রান্না করে ফেললো। মাংস এবং খুব ভুনা কষানো টাইপের খাবার এগুলো এই সময় এড়িয়ে চলার জন্য। তার পরিবর্তে শাকসবজি ফলমূল বেশি খাবে এবং ফলের ক্ষেত্রে যে ফলগুলো বেশি পানি ধারণ করে যেমন শসা, যেমন তরমুজ, এই ফলগুলো তারা বেশি খাবে। এবং দুপুরের সময়টা তারা একটু বিশ্রাম নিলে ফ্যানের নিচে সেটি ভালো হয়। বাইরে বের হলে সিনথেটিক এবং আটশাট পোশাক না পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চামড়াটা তেলতেলে রাখলে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহে খরা পরিস্থিতিতে ফসল বাঁচাতে সম্পূরক সেচ দিতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। কৃষক বলছেন তীব্র গরমে সেচ দেওয়ার সাথে সাথে বোরো ধানের জমি শুকিয়ে যাচ্ছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। ধানের থোড় এখন শীষে রূপ নিয়েছে। তীব্র তাপপ্রবাহে মেহেরপুরে ধানি জমির মাটি শুকিয়ে যাচ্ছে। জমিতে এখন প্রতিদিন সেচ দিচ্ছেন কৃষক। অতি তাপদাহে শ্যালো মেশিনে পানি উঠছে কম, ফলে সময় বেশি লাগায় 1 লিটার ডিজেলের পরিবর্তে কোনো কোনো জমিতে প্রতিদিন 2 লিটার করে ডিজেল খরচ হচ্ছে। এতে বোরো ধান চাষের উৎপাদন খরচ 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গেছে। এবার বিকল্প খরচ হয়েছে 15-16 হাজার টাকা খরচ হবে। ধান বেচার সময় কোনো খরিদ্দিন নেই, ধান বেচার সময় কোনো খরিদ্দিন নেই। আর তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই খুব খরচ বেশি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। 1 বিঘা জমিতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পানি লাগছে। এখন প্রতিদিন 1 দিন বাদে পানি লাগছে। চাষিরা বলছেন খরায় ধান শুকিয়ে যাচ্ছে, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। লোকসান থেকে বাঁচতে প্রতিমন ধান 1500 থেকে 1600 টাকা করার দাবি জানিয়েছেন কৃষক। যেহেতু বেশি লস হয়ে যাচ্ছে, এজন্য আমাদের দাবি হচ্ছে 1500 থেকে 1600 টাকা হলে আমাদের খরচটা উঠে আসবে। বৃষ্টি নেই, ধানের কীটনাশক দিয়েও দেখা যাচ্ছে কাজ করছে না, ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। শীষে মাদা এখন দেখা যায় ধান কুড়ি সব খেয়ে নিচ্ছে পোকামাকড়ে, এই অত্যাচারটা খুব বেশি। পরিস্থিতি মোকাবেলায় জমিতে সম্পূরক সেচ প্রদান এবং পোকামাকড় দমনে সঠিক মাত্রায় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা টুরুপার বা এই ধরনের নইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে এখান থেকে আমরা অনেক পরিত্রাণ পাবো বলে আমি মনে করি। তাছাড়া যদি খুব কাছাকাছি যদি কোনো সম্ভাবনা নেই, যদি একটা বৃষ্টি হয় ভাই, তাহলে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসে। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 19,250 হেক্টর জমিতে। চাষ হয়েছে 19,097 হেক্টরে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ফিলিস্তিনের 300 ছাত্রীকে বৃত্তি দিচ্ছে বাংলাদেশ। আপাতত দেশের 9টি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন এই শিক্ষার্থীরা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এজন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন গাজায় একটি এতিমখানাও করে দিচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শুধু সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বসেনি, তারা সত্যিকার অর্থেই পাশে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে বিশ্ব নেতাদের আলোচনা নিয়ে আশাবাদের কথাও জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত।
প্রায় 7 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। ধ্বংসস্তূপে পরিণত গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যু, গৃহহীন হচ্ছেন লাখো মানুষ। ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে পশ্চিমা দেশগুলোতেও বিক্ষোভ বাড়ছে। তাতে চাপ বাড়ছে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত পশ্চিমা দেশগুলোর নেতাদের ওপরও। পরিস্থিতি নিয়ে কথা বলতে চ্যানেল আই পৌঁছলে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে বিশ্ব নেতাদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আশাবাদী তিনি। The leaders need to answer their people, not us, their people. When the people are asking them, what are you doing to stop the killing and the genocide taking place in Palestine? The meeting taking place in Saudi Arabia is significant, is very important. The result is extremely good, but we hope they will try, they will do, they will work to implement what they have agreed upon. They have agreed upon ceasefire and establishing a Palestinian independent state is a crucial issue. The European has promised that they will, before the end of May, recognize the state of Palestine, and that is very important. ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন রাষ্ট্রদূত। What I've seen in Bangladesh, I have never seen in any other country, including Arab countries. The people here in Bangladesh, they don't only say that we support you, they do support us. They don't say that we feel for you, they do feel for us. I'll give you a small example. There was a pressing point for me. I wanted to bring about 300 girls from Palestine, from Gaza Strip, because all universities are completely destroyed. So I want to bring them to a respected, good, top universities in Bangladesh. And I did have a meeting with 9 of those universities. Not even one decline. Not even one. All of them, they gave me number more than I need with full scholarship. এ সময় চ্যানেল আই এর পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা জানানো হয়। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসন বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সভায় রোহিঙ্গা সংকট সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা ও তাদের দক্ষতা বাড়ানো সহ রোহিঙ্গা সংকট সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মুখ্য সচিব বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য। সবাই ছিলেন কানাডা ও জাপানের রাষ্ট্রদূত, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার উপরাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল রিফিউজি কোঅর্ডিনেটর, ইউএইচসিআর এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউএনএইচআরসি হেড অফ অর্গানাইজেশন এবং ব্র্যাকের নির্বাহী পরিচালকও সভায় যোগ দেন। প্রত্যাশন প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে রোহিঙ্গাদের মাঝে বিরাজমান হতাশা তাদেরকে আইন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশে যে সকল শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে তা তাদের প্রত্যাবাসনের পরে রাখাইনে টেকসই সহাবস্থানে সহায়ক হবে। রোহিঙ্গা সংকট সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা ও আগ্রহ নিয়ে কাজ করায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমরা ধন্যবাদ জানাই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আর ফিরে এলাম। বিরতির পর যে চিকিৎসকরা কর্মঘণ্টা চলার সময় প্রাইভেট প্র্যাকটিস করেন তাদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর ২৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় মন্ত্রী বলেন, কর্মঘণ্টায় নিজ প্রতিষ্ঠানের বাইরে রোগী দেখা চিকিৎসকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে আলোচনার আয়োজন করে কর্তৃপক্ষ। আলোচনায় বক্তারা এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বিশ্বজনীন করে তোলা হবে। আমি যদি সৎ থাকি তাহলে তারা আমাকে শতভাগ সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। আমি যদি ডেভিয়েট হই তাহলে আমি কারো কাছে সাহায্য পাবো না, এটাই নিয়ম। এই বিশ্ববিদ্যালয়কে সর্বক্ষেত্রে বাংলাদেশের ১ নম্বর প্রতিষ্ঠান করা তথা বিশ্বের বুকে যেন মাথা উঁচু করে আমরা বলতে পারি যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করি। এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাহায্য করবেন বলে আমি বিশ্বাস করি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে চিকিৎসা সেবার মান বাড়াতে চিকিৎসকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি অনিয়ম রোধে কঠোর ব্যবস্থাও নেবে সরকার। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করতেছে, যারা এখানে অধ্যয়ন করছে, এটার মান এমন এক জায়গায় পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে বিশ্বে যেন এটা অত্যন্ত একটা ভালো পজিশনে থাকে, এবং এই লক্ষ্যে আমরা কাজ করব। আমি চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই দিব, সাথে সাথে রোগীদের সুরক্ষা আবার দিতে হবে। আমাদের কিছু কিছু চিকিৎসক যে অফিস টাইমের মধ্যে বাইরে যান, আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না। এটা যেই হোক নাই হোক, আমি এর বিরুদ্ধে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। বিএসএমএমইউ এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন শিক্ষক, চিকিৎসক এবং নার্স সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে দাবদাহের মধ্যেই মে দিবসে রাজধানীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নয়াপল্টনে বিকেল ৩টায় সমাবেশের পর জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা করবে বিএনপি। সমাবেশটি শ্রমিক দল আয়োজন করলেও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো কর্মসূচিতে যোগ দেবে। কর্মসূচি সফল করতে নয়াপল্টনে বর্ধিত সভা করেছে বিএনপি। বুধবার ১ মে ঐতিহাসিক মহান মে দিবস ৩টার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। শ্রমিক সমাবেশ ও র্যালিতে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি। গাজা ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৪০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে হামাস। ইসরায়েলের দেওয়া প্রস্তাবে হাজারো ফিলিস্তিনি বন্দী মুক্তির শর্ত রাখা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজায় সোমবার আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। তেসরা মে সারা দেশে মুক্তি পাচ্ছে বদরুল আরাম সৌদের আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র শ্যামা কাব্য। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সন্ধ্যায় হয়ে গেল চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী। সরকারি অনুদানে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। বিশেষ প্রদর্শনীতে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মোস্তফা সহ শ্যামা কাব্যের কলাকুশলীরা উপস্থিত ছিলেন। গত বছর প্যারিসে চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি বোর্ডে পুরস্কারপ্রাপ্ত হয় শ্যামা কাব্য। নিটল টাটা বিশেষ সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ফলে পুরো বিশ্ব যখন তীব্র তাপ প্রবাহে নাকাল, তেমন সময় তীব্র তাপ ও প্রাকৃতিক দুর্যোগ সহনীয়
ব্যতিক্রমী বাড়ি তৈরি করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক প্রকৌশলী। গম্বুজ আকৃতির ওই বাড়ি নির্মাণে সিমেন্ট, পানীয়, থালা বাসন ধোয়ার তরল এবং ৬,০০০ ইট ব্যবহার করা হয়েছে। বাড়িটিতে ৪টি গোলাকার গম্বুজ, ঘরে আলো ঢোকার ব্যবস্থা এবং বাড়িটির ভেতরে অসাধারণ কারুকাজ রয়েছে। গোলাকৃতি হওয়ায় বাড়িটিকে ডোম হোমও বলা হয়। এটি নির্মাণে প্রায় ২০টি প্রকৌশলী ফার্ম কাজ করছে। এই বাড়ি নির্মাণে ১৩০,০০০ অস্ট্রেলীয় ডলার খরচ হয়েছিল। এই বাড়ি গরমের সময় ঠান্ডা ও ঠান্ডার সময় গরম থাকে। কৃষি সংবাদ। জাটকা ইলিশ রক্ষায় ২ মাস নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় আবারও মাছ ধরা শুরু হয়েছে। এর আগে মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নেন তারা। প্রকৃতি সংবাদ। ইজারাদারদের অতিরিক্ত মুনাফা আর লোভের কারণে নিজস্বতা হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। নীতিমালা ও শর্ত উপেক্ষা করে কার্যক্রম চালালেও নির্বিকার প্রশাসন। আর এতে বিলুপ্তির পথে দেশীয় মাছ সহ জলজ প্রাণী। হুমকিতে প্রাণ, প্রকৃতি ও পুরো জীববৈচিত্র্য। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আমন্ত্রণ। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক ভরসার স্থলে পরিণত হয়েছে। তিনি জানান, ২০০০ সালে যাত্রা শুরু করলেও বিএনপি জামায়াত জোট প্রতিহিংসা করে এই সেবা বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের সভাপতি ডাক্তার সৈয়দ মোদাসের আলীর সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল শেল এবং অন্যরা অনুষ্ঠানে বক্তৃতা করেন। তীব্র তাপদাহে রাস্তায় পথচারীদের মাঝে ১০ দিন ধরে নিরাপদ পানি, খাবার, স্যালাইন এবং চকলেট বিতরণ করছে যুব কল্যাণ সংঘ। রাজধানীর নাখালপাড়া এলাকা, মহাখালী বাস স্ট্যান্ড, রেলগেট ও শাহিনবাগ সহ বিভিন্ন জায়গায় ভ্যান চালক, স্কুল শিক্ষার্থী, বাস যাত্রী ও পথচারীদের মাঝে তারা এসব পানি, স্যালাইন বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদিকুর রহমান হিরুর সহযোগিতায় এই উদ্যোগে যোগ দেন যুব কল্যাণ সংঘের সদস্য সচিব মোহাম্মদ শফিক উদ্দিন শফিক, আহ্বায়ক মুক্তার হোসেন খান এবং অন্যরা। স্বাস্থ্য নিরাপত্তার উপর ক্লিন ফুয়েল হিসেবে এলপিজির প্রভাব বিষয়ে গোল টেবিলে আলোচনা করেছে এলপি গ্যাস অপারেটর ওমেরা। বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা দিবসে ওমেরার কর্পোরেট কার্যালয়ে এই সভার লক্ষ্য ছিল বিশ্বজুড়ে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্রের জন্য সচেতনতা বাড়ানো ও সমর্থনের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার লক্ষ্য পূরণে সহায়তা করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমেরা এলপিজি প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক ভরসার স্থলে পরিণত হয়েছে। তিনি জানান, ২০০০ সালে যাত্রা শুরু করলেও বিএনপি জামায়াত জোট প্রতিহিংসা করে এই সেবা বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের সভাপতি ডাক্তার সৈয়দ মোদাসের আলীর সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এবং অন্যরা অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী আছে। ক্লিনিকের জন্য আজকের দিনটি গৌরব। বর্তমানে কমিউনিটি ক্লিনিকের জন্য অংশীদারিত্বের একটি মডেল হিসাবে কাজ করছে। এটি পাবলিক প্রাইভেট বা সরকার জনগণ পার্টনারশিপের এক অনন্য উদাহরণ। এটি জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন ও বৈষয়িক স্বাস্থ্য সেবার সাম্য আনয়নে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা প্রদান এবং বৈষয়িক মহামারী, করোনাকালে মহামারী প্রতিরোধের জনসচেতনতা সৃষ্টিতে ও গণ টিকাদান কর্মসূচির বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক যে অবদান রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কমিউনিটি ক্লিনিক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান
আমি এই প্রতিষ্ঠানটির টেকসই অগ্রযাত্রার সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবারে খেলার খবর।